খেলায় না নামা। কিন্তু আপনি খেলায় নামতে না চাইলেও, ঝামেলায় জড়াতে না চাইলেও যদি আপনাকে জোর করে টেনে হিঁচড়ে নামানো হয়, তখন করণীয় কি আপনার? বিগত স্বৈরাচারের সময় বহু মানুষকে এভাবেই জোর করে টেনে হিঁচড়ে নামানো হয়েছে নোংরা খেলায়। তবুও তারা চেয়ে পাননি বিচার, বলতে চেয়েও পারেননি অনেক না বলা কথা। যে কথা যায়নি বলা, সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএটিভির এই প্ল্যাটফর্মে কথা বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর এই আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন লেক্সাস গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক আলহাজ মোহাম্মদ বেলাল হোসেন। আমরা তার মুখ থেকেই শুনব তার সাথে ঘটে যাওয়া হৃদয় বিদারক কিছু কথা। জনাব বেলাল হোসেন, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকে এবং এসএটিভিকে আমাকে আজকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। আমি আপনার কাছে শুরুতে যেটি জানতে চাই যে আপনি তো পেশায় মূলত একজন ব্যবসায়ী, তাহলে কি কারণে কবে আপনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং ঠিক কতদিন আপনি গুম ছিলেন, এই বিষয়টা যদি একটু পরিষ্কার করেন। আমি 2016 সালে 10/10/2016 ইংরাজি তারিখ, আপনার আনুমানিক 12:10 থেকে 15 মিনিটে কল্যাণপুর বাস স্ট্যান্ড এসবি কাউন্টার, ও এখান থেকে আমাকে আপনার একটা 10-12 জন লোক একটা হাইস গাড়ি, সাদা হাইস গাড়ি, কালো গ্লাস নিয়ে আপনার রাস্তার পাশে আমি কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে, আমার সাথে আমার ভাইরা ভাই ছিল, আমরা কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে ওখানে টিকিট কেটে টিকিট কাউন্টারের সামনে আমরা অবস্থান করতেছিলাম একটা ছোট মিনি বাসে। যে মিনি বাসটা আপনার কল্যাণপুর থেকে আপনার ওখান থেকে নিয়ে স্টে করে নিয়ে ওখান থেকে নিয়ে কুষ্টিয়া যায়। তো আমরা ওখানে থাকা অবস্থায় ওইখানে গাড়িতে বসা অবস্থায় 10-12 জন লোক অতর্কিতভাবে গাড়িতে 4-5 জন উপরে উঠে তখন আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি বেলাল সাহেব, আপনি একজন সম্মানী ব্যক্তি, আপনি কোনো কথা বলবেন না, আমাদের সাথে যেতে হবে। তখন আমি বললাম যে আমার অপরাধটা কি? এই কথা বলতে না বলতে ওরা আমাকে এইভাবে ঝাপটা ধরে শার্ট ধরে আপনার পিছনে মাজার এখান দিয়ে ধরে জায়গায় নিয়ে গাড়িতে করে উঠে নিল। তারা কি সবাই সিভিল ড্রেস? হ্যাঁ, সবাই সিভিল ড্রেসে ছিল। আপনি কি তখন পরিচয় জানতে চেয়েছেন? হ্যাঁ, আমি তাদের পরিচয় জানতে চাইছি, আপনারা কে, আপনারা কোথায় থেকে আসলেন, আপনাদের কি পরিচয়, আপনারা কি কোনো প্রশাসনের লোক না কি জন্য, মানে আমার কোনো অপরাধ আছে বা আমার নামে কোনো গ্রেপ্তারি ফরানো আছে? তারা কোনো উত্তর দিল না। এবং আমার সাথে আমার ভাইরা ভাই ছিল, তাকে এইভাবে ধাক্কা মারলো, সে দুমড়ে মুছে রাস্তার বাইরে পড়ে গেল। আর আমাকে এই অবস্থায় গাড়িতে উঠাই নিয়ে তারা কি করলো, চোখ বেঁধে ফেললো। চোখ বেঁধে এবং হাত করা ফরার পরে তারপর আমাকে একটা জম টুপি ফরাই দিল। এই জম টুপি ফরাই দেওয়ার পরে এই জম টুপি ফরাই দিয়ে আমাকে নিয়ে যায় প্রায় 40 থেকে 50 মিনিট নিয়ে আপনার তখন এক গাড়ি থেকে নামানোর পরে আমি জানি না কোথায় নিয়ে গেছে। নামানোর পরে তারপরে আস্তে আস্তে আমাকে সিঁড়ি দিয়ে উপরে উঠাইয়ে এক জায়গায় ওই চোখ বাঁধা অবস্থায় আমার পরনে এইভাবে কাপড় চোপড় ছিল, সব কাপড় চোপড় খুলে ফেললো, তারা উলঙ্গ করে ফেললো। এরপর আপনাকে তারা উলঙ্গ করে ফেললো, করে ওখানে একটা কিছুক্ষণ পরে 2-3 জন লোক আসলো, একটা লুঙ্গি ফরাইয়ে ওই অবস্থায় এইভাবে একটা খাঁচার মতো রুম, এই রুমের ভিতরে রেখে দিল। সেইভাবে আমাদের ওইভাবে থাকতে অনেক দিন, প্রায় আমি ওখানে 1 মাস 2 দিন ছিলাম। সেখানে অনেক কষ্ট ওখানে আসলে। আচ্ছা, আপনি যে বলছিলেন এটা তো 2016 সালের কথা। জি, 16 সালে আপনাকে যে নিয়ে যাওয়া হয়েছিল ঠিক কি অপরাধে, যেটা আপনি পরবর্তীতেও জানতে পেরেছেন? আসলে আমাদের পরিবারটা, আমার বাড়ি চট্টগ্রাম মিরসরাইতে। আমরা পারিবারিকভাবে আমার পরিবার এবং আমার ভাই ব্রাদার ফুল ফ্যামিলিটা আমরা বিএমপি এবং জামাতের সাথে সম্পৃক্ততা ছিল। আমরা রাজনীতির দিক থেকে বিএমপিকে এবং জামাতকে আমরা খুব সবাই পরিবারগতভাবে ভালোবাসতাম এবং আমরা রাজনীতির দিক থেকে ওইভাবে সম্পৃক্ত ছিল। আর আমার 2-1টা ভাই রাজনীতি বিএনপির বিভিন্ন প্ল্যাটফর্মে দায়িত্বে ছিল।
আমার বোনের জামাই এবং ভাগিনা যারা আছে তারাও জামাতের ছাত্র শিবির এবং জামাতের সাথে ভালো এখন দায়িত্বে ছিল। তো বিভিন্ন দিক থেকে এই একটা বিষয়, আর একটা বিষয় হলো যে কিছু ব্যবসায়িক প্রতিহিংসা। আমি একজন ব্যবসায়িক মানুষ, আমার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু আমার ব্যবসায়িক পার্টনারের সাথে আপনার কিছু ঢাকার কিছু দুষ্কৃতী লোক ছিল, একটা আর্মি পার্সন ছিল, সে মেজর ছিল, রিটায়ার্ড পার্সন, এবং একজন আওয়ামী লীগের বারবার নির্বাচিত 3বার সংসদ সদস্য ছিল, আরেকজন আপনার বাংলাদেশে একজন প্রভাবশালী, সেই আওয়ামী লীগ সরকারের একজন প্রভাবশালী একজন ডাক্তার ছিলেন, ব্যবসায়িক। তারাই চক্র করে তাদের কাছে কিছু আমরা আমাদের ব্যবসায়িক কিছু সেই নামগুলো কি আপনি আমাদেরকে? আমরা আসলে এই বিষয়গুলো, এই যে নামের যে বিষয়গুলো আসলো আপনার, এগুলো আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশ গুম কমিশন এবং আপনার বর্তমানে প্রশাসনের যে যারা দায়িত্বশীল আছে সমস্ত জায়গাগুলো তাদের নাম, ঠিকানা, অ্যাড্রেসগুলো দেওয়া হয়েছে। ইনশাল্লাহ তাদের বিরুদ্ধে যথেষ্ট তদন্ত চলতেছে এবং অচিরে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে অবশ্যই শাস্তির মুখোমুখি করা হবে এবং আমরা আশা করি অবশ্যই ইনশাল্লাহ আমরা এর নিয়ে বিচার পাবো এবং এই সরকারের প্রতি আমাদের এইটা আমরা আশা করি এবং এটার উপর তাদের উপর একটা আমাদের আশ্বস্ত আছে, মানে তাদের উপর আমাদের একটা বিশ্বাস আছে। তাহলে হচ্ছে আপনি যেটি বলছিলেন যে ভিন্ন দল বা ভিন্ন মত পোষণ করার কারণেই মূলত আসলে আপনাকে এই হয়রানির শিকার হতে হয়েছিল। আরেকটি বলছিলেন যে ব্যবসায়িক দ্বন্দ্ব, এই বিষয়টা যদি একটু পরিষ্কার করতেন যে ব্যবসায়িক দ্বন্দ্বটা আসলে কার সাথে ছিল বা কি নিয়েছিল তৎকালীন সরকারের আমলেই? ব্যবসায়িক দ্বন্দ্ব যে বিষয়টা হলো যে আওয়ামী লীগ সরকারের কিছু স্থানীয় লোক, কিছু প্রভাবশালী নেতা এবং তার সাথে যারা আমার ব্যবসায়িক পার্টনার, সে আওয়ামী লীগের সাথে লেয়াজু মেনটেন করে, প্রভাবশালী নেতৃত্বের সাথে লেয়াজু মেনটেন করে আমার যে একটা প্রজেক্ট আছে কুয়াকাটায়, এই প্রজেক্টটা সে আসলে দখল করার জন্য এবং বিভিন্ন ধরনের আপনার এই চক্রগুলো সে করছিল এবং সে যখন বিভিন্ন ধরনের আমাকে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে যখন ব্যর্থ হলো এবং আমি যখন 2016 সালে অপহরণ হই, তার আগে আমার বিরুদ্ধে প্রায় 10-15টা মিথ্যা বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলা করা হয় এবং অনেকগুলো মামলা আমাকে নির্যাতন করে এবং অ্যারেস্ট করা হয় সিআইডি দিয়ে, ডিবি দিয়ে। আমি দীর্ঘদিন আমি আমার জেল খাটি। এই স্বৈরাচারী সরকার আসলে আমাদেরকে শুধু এই তার যে পৃষ্ঠপোষক যারা প্রশাসনের যারা দায়িত্বে ছিল তারা যে শুধু আমাদের উপর যে গুম, খুন, অপহরণ করছে তা না, আমাদের প্রতিটা পরিবারকে, প্রতিটা ব্যক্তিকে যে অবস্থা আছে তছনছ করে ফেলছে, তাদের জীবনকে তার একদম বিষিয়ে উঠে গেছে। তো এই আমরা তো এই বেঁচে আছি আসলে আমাদের আমরা বেঁচে আছি আমাদের সন্তানদের জন্য, পরিবারের জন্য বেঁচে আছি। আমাদের উপরে যে কাজগুলো করছে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়েছে। আমি সেই অপহরণের পর থেকে বের হওয়ার পর আমি শারীরিকভাবে অসুস্থ, আমার হাড়ে 2টা রিং ফোরানো, আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং আমাদের কোথাও কোনো ব্যক্তি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এই সময়ে, এই বিপদের টাইমে অনেকেই আপনার সহযোগিতার হাত বাড়িয়ে আসে নাই কাছে, দূরে সরে গেছে ভয়ে। শুধু এই স্বৈরাচারী সরকারের জুলুম অত্যাচারের ভয়ে অনেক নিজেদের যারা কাছের লোক ছিল তারাও দূরে সরে গেছে, তারাও যোগাযোগ বন্ধ করে দিয়েছে যে বিপদটা মনে হয় আমার উপর দিয়ে আসে কিনা। আপনাকে যে নিয়ে যাওয়া হলো, এরপর আপনাকে কোথায় রাখা হয়েছিল এবং সেখানে খাবার দাবার কি দেয়া হতো আপনাকে? আমাদেরকে আসলে যেখানে নিয়ে গেছে পরবর্তীতে জানলাম, প্রথম তো জানতে পারি নাই, পরবর্তীতে জানতে পারলাম যে এটা র্যাব 1-এ ছিলাম। র্যাব 1-এ আমি যে ছিলাম এখানে দোতলা আমি ছিলাম দোতলায়, প্রথম কর্নারের রুমটা, প্রথমে কর্নারের রুম। এই কর্নারের রুমে মাঝখান দিয়ে গলি সিস্টেম, এই গলি সিস্টেমের প্রতিটা রুমে ছোট ছোট খাঁচা, এক একটা খাঁচার ভিতরে ধরেন এই সবার চোখ
বড় না। ওখানে আসলে আপনাকে কি কোনো ধরনের শারীরিক নির্যাতন বা কোনো জুলুম করা হয়েছিল কিনা আপনার সাথে? আসলে কি ওই জায়গাটায় আপনি যখন যাবেন মানে সবচেয়ে ওখানে কষ্টের বিষয় হলো কি আপনার ওখানে পরিবারের কথা বেশি মনে পড়ে। আমি যখন মানে অপহরণ হই তখন আমার বড় বাচ্চাটার বয়স 8 বছর। আর 1 বছর আপনি জেলে থাকবেন, দুইটা অপশনের ভিতরে আপনি কোথায় যাবেন? আমি বলবো যে আমি 1 বছর জেলে থাকবো, 1 বছর জেল থাকবো 365 দিন দরকার হইলে, কিন্তু আমি একদিন, কারণ ওখানে একটা মিনিট আপনার জীবনকে আপনার তছনছ করে দেবে। তো এই বিষয় হলো যে আজকে আমরা যে বিষয়টা আশা করছিলাম, এই স্বৈরাচারী সরকার 5 আগস্টের চলে যাওয়ার পরে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যে যখন ক্ষমতায় নিয়ে যাওয়ার পরে আমি এই সরকারের কাছে প্রথম আশা করছিলাম যে প্রথম তিনি শপথ গ্রহণ করার পরের থেকে আমাদের যারা গুম খুম অপহরণ হয়েছে তাদের বিষয়টা নিয়ে এই আয়নাগর ভিজিট করা, আয়নাগর কোথায় আছে, কোন কোন মানুষগুলো তাদের পরিবার কাছে নাই, প্রথমে উনি ওই কাজটা করবে। কিন্তু আমরা আজকে দুঃখজনক, আসলে আমাদের খুব কষ্টের জায়গা হলো যে সেই আয়নাগরটা পরিদর্শন করলেন উনি প্রায় 4-5 মাস পরে, 6 মাস পরে, 4 মাস পরে যায় উনি। জনাব বেলাল, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে আপনি বলছিলেন যে নির্যাতনের কথা, সেখানে আসলে আপনি যাদেরকে দেখেছেন বেশিরভাগ কোন বয়সী মানুষকে সেখানে রাখা হয়েছিল? ওইখানে আসলে আপনার যে লোকগুলো মানে 20 বছরের উপরে, মানে আমরা যেগুলো দেখছি আমরা তো সবসময় দেখতে পাই না, যখন রাত্রে জিজি ফোকা ডাকে ওই টাইমে যখন দেখি, মানে তখন একটু দেখেছে লোক। তবে আমার একটা ধারণা, আমি যখন দেখলাম ওইখানে আরও একটা খুব কষ্টের বিষয়, আপনি রাত্রে কিছু মানুষ আছে তার দাড়ি বড়, নুক বড়, একদম উলঙ্গ অবস্থায় সে ঘুরে বেড়াচ্ছে, এবং মাঝে মধ্যে জানেন মানে রুমের সামনে সেভাবে দাঁড়ায় থাকে, তাকিয়ে থাকে, মানে সে কিছু বলতে চায়, মানে তার মানসিকতা, তার ব্রেন, তার কর্মক্ষমতা, তার কিছুই নাই, সে মানে সে তার বডিটা আছে, সে এইভাবে রুমের সামনে এসে দাঁড়ায় থাকে। তাদেরকে কিন্তু হাত করা পড়ে না, কোনো চোখও বাঁধা না, কিছু না, তারা এইভাবে মানে দাড়ি বড়, চুল বড় এবং নুক টুক বড় এবং উলঙ্গ, কিছুই নেই। দীর্ঘদিন ধরে তারা ওখানে, তারা তো দীর্ঘদিন, তারা পাগল হয়ে গেছে, তারা পাগল হয়ে গেছে, এইভাবে প্রতিটা রুমের সামনে দাঁড়ায় থাকে আর দাঁড়ায় দেয়, আর এইভাবে ভিতরে হাত দে ভিতরে এইভাবে হাত দে। আমাদের মনে হয় যে তারা আমাদের অভিভাবক,
হাত দিয়ে এভাবে আমাদের জন্য দোয়া করে, কিছুই বলে না, কোনো শব্দ বলে না, ভালো কিছু বলতে পারে না তারা। জনাব বেলাল হোসেন, আপনি বলছিলেন যে ওখানে নির্যাতনের কিছু বর্ণনার কথা আপনি বলছিলেন, তো ওখানে আসলে আপনাকে কি ধরনের প্রশ্ন করা হতো, বা আপনাকে যে তারা তুলে নিয়ে যে গিয়েছিল, গুম করে রেখেছিল, নিশ্চয়ই কোনো একটি উদ্দেশ্যে, যেমনটি আপনি শুরুতে বলছিলেন যে ব্যবসায়িক কারণে, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে, তো ওখানে আসলে আপনাকে কি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হতো, বা খাবার দাবার আপনার ওখানে নির্যাতন আপনার প্রতি কেমন হতো, এই বিষয়গুলো যদি আর একটু পরিষ্কার করে বলেন। ওখানে আপনার খাবার দাবার যে বিষয়টা হলো, তারা তারা আমাদের ওই যে প্রতিটা রুমের সামনে যে দরজা থাকে, ওখান থেকে আপনার নিচে দিয়ে কিছু আওয়াজ করতাম। তখন এই আপনার রুমের সামনে একজন ফিল্ম স্টাইলে আসতো, কি চাই, তখন আমরা যদি বলি যে আমরা একটু বাথরুমে যাব বা প্রস্রাব করব, তখন ওরা কি করতো, আমাদের হাতের ভিতরে একটা লাঠি ভরে দিত, এইভাবে একটা লাঠি দিত, ওই লাঠি ধরে 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 আমরা ওই লাঠি ধরে তাকে অনুসরণ করে আমরা বাথরুমে যেতাম। বাথরুমে যাওয়ার সময় ওখানে ওরা গেটে দাঁড়ায় থাকতো, আর এই হাতের এটা খুলে দিত। তো আমরা ওখানে এই বাথরুম প্রস্রাব টস্রাব যা আছে করি, আবার এভাবে ওরা ওই লক করাই দিয়ে আবার ওই হাতে লাঠিটা ঢুকাই দিত, ওইটা দিয়ে আমরা আবার রুমে নিয়ে আসতো, রুমে এভাবে দিয়ে আবার তালা মারি চলে যাইতো। 10 দিন পর আমাকে রুম থেকে বের করলো, বের করে নিয়ে কে বা কারা তারা 3-4 জন বিভিন্ন ধরনের প্রশ্ন শুরু করলো, যে নাম কি, মুসলমান নাকি হিন্দু, তারপরে ডিটেলস অনেক কথা জিজ্ঞেস করলো। পরে যাই একটা টাইমে সমস্ত কিছু যে কি করা হতো, পরিবার কোথায়, যদি এখানে যদি মারা হয় তাহলে এই লাশ কোথায়, আমার বাড়ি চট্টগ্রাম মিরসরাই, আমার কি ঢাকায় দেবো নাকি চিটাগাং, আমার শ্বশুরবাড়ি কুষ্টিয়াতে, লাশ কোথায় দেব, তারপরে এই আর ওই যে কুয়াকাটায় যাদের সাথে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা মানে অনেক কিছু কথা বলার পরে লাস্ট ফিনিশিংয়ে ব্যবসায়িক বিষয় জিজ্ঞেস করার পরে বললো যে কুয়াকাটায় যাদের কাছে টাকা পয়সা পাবো তাদের থেকেও টাকা পয়সা নেওয়া যাবে না। এবং আর আমার ওয়াইফে একটা আমার অপহরণের সময় একটা মামলা করছিল, সেই মামলাটা যেন কন্টিনিউ চালানো না হয়, এবং ওই মামলাতে আমি যেন 164 জবানবন্দি না দিই, এবং এটা অপহরণ মামলা, এক কথা এটা প্রত্যাহার করে হ্যাঁ ওই এক কথা প্রত্যাহার করতে না হলে আপনার তোমার ছোট ছোট দুটো মাসুম বাচ্চা আছে, সে বাচ্চা দুটা চলে যাবে। ইলেকট্রিক মিডিয়া, কভার মিডিয়া, কোথাও কোনো প্রেস ব্রিফিং বা সংবাদ সম্মেলন বা কোনো বক্তব্য প্রকাশ করা যাবে না।
এই জিনিসগুলো যখন বলল, এরপরে তখন তারা তারা তাদের সমস্ত কিছু বিষয় নিয়ে আমার কাছে একটা টাকা পয়সা দাবি করলো, অনেক টাকাই। তো ওখানে কতদিন ছিলেন? আমি ওখানে 1 মাস 2 দিন ছিলাম, 1 মাস 2 দিন রাত্রের দিন, তারপর আমাকে ছেড়ে দেওয়া হয়। এই যে ছেড়ে দেওয়ার প্রক্রিয়াটা কি ছিল, বা ছেড়ে দেওয়ার জন্য কি তারা আপনাকে বিশেষ কোনো শর্ত দিয়েছিল কিনা? ছেড়ে দেওয়ার বিভিন্ন শর্ত হলো যে ওখানে তারা আমার কাছে একটা টাকা পয়সা দাবি করছিল, সেখানে তো আসলে তো অত টাকা দেওয়ার মতো আমার অবস্থা নাই। কিন্তু পৃথিবীতে সবচেয়ে কি, মানুষের যখন মানুষ যখন অসহায় হয়ে যায়, আপনি মনে হয় যে আপনার যা কিছু আছে আপনি সব দিয়ে দেন। কত টাকা দাবি করেছিল তারা? ওরা অনেক টাকাই দাবি করছে। যদি একটু বলেন আমি আসলে তো ওখানে আমাদের প্রায়, আমাকে আগে এবং পরে আমি বের হয়ে টাকা পেমেন্ট করছি, এবং আমি বের হয়ে যে পেমেন্ট করছি সেটা র্যাব অফিসে যাই টাকা পেমেন্ট করছি। আমি আজকে কষ্টের কথা কি বলবো, সেটা আমি র্যাব অফিসে যাইয়ে, র্যাবের এক সোর্স তাকে একমাত্র চিনছি, তাকে র্যাব অফিসে যাইয়ে কুষ্টিয়া র্যাব অফিসের সোর্সের ওখানে যাই আমি টাকা পেমেন্ট করছি। লাস্টের টাকাটা সেটা মনে হয়েছিল 40 লক্ষ টাকা। টোটালি আমাকে প্রায় 10 কোটি টাকার মতো পেমেন্ট করা লাগছে আগে এবং পরে। 10 কোটি টাকার বিনিময়ে আপনি তাদের কাছ থেকে জীবন ভিক্ষা পেয়েছেন? এটা আমার জীবনটা শুধু ভিক্ষা দেওয়া হলো, এটাই। আপনি যার কথা বলছিলেন যে একজনকে চিনতে পেরেছেন, তার নাম বা তার পদবি কিছু? হ্যাঁ, সে র্যাবের সোর্স হিসাবে সে কাজ করে, এবং অর্থাৎ সোর্স হিসাবে কাজ করে। এবং তার থেকে আমার পরিবার অনেকগুলো ইনফরমেশন পাইছে, এবং বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি এসে আমার পরিবার থেকে বিভিন্ন নাম্বার দিয়ে কথা বলে বিভিন্নভাবে পার্ট টু পার্ট টাকা নিয়ে যেত। এবং আমি বের হওয়ার আগে এবং বের হওয়ার পরে এইভাবে বিভিন্ন ব্যক্তিকে এইভাবে টাকাগুলো পেমেন্ট করা হয়। শুধু লাস্টের যে টাকাটা দেওয়ার জন্য 1 কোটি টাকা 70 লক্ষ টাকা পেমেন্ট করার কথা ছিল, বাকি ছিল সেটা তখন আমি তাকে পা জড়াই ধরি, মানে বললাম যে ভাই, আমার তো সব দেনা পাওনা চারিদিকে মানুষ থেকে ধার দেনা করে দেওয়া হয়েছে, আমার এখানে তোমার 30 থেকে 40 লাখ টাকা ছিল। আমি বললাম যে এই টাকাটা দিয়ে আমার টাকাগুলো কি সব আইন শৃঙ্খলা বাহিনী যাদের কথা বলছিলেন তাদেরকে দেয়া লাগতো? এটা হলো যে এই স্বৈরাচারী সরকার যারা দায়িত্বে ছিল, যাদের পৃষ্ঠপোষকতা ছিল, তার গুন্ডা বাহিনী, তার যে সন্ত্রাসী বাহিনী, তার যে প্রশাসন সন্ত্রাসী বাহিনী, এই সমস্ত সন্ত্রাসী বাহিনী, এবং যে আমার সাথে যারা এই অপহরণের যাতে সম্পৃক্ততা ছিল, চট্টগ্রাম বাড়ি মোহাম্মদ জসিমউদ্দিন, এবং মেজর রিটায়ার্ড পারসন অবসরপ্রাপ্ত সাজ্জাদ আহমেদ, এবং ফরিদপুরের বাড়ি ডাক্তার শহীদুল বাড়ি সিটি, এই লোকগুলোই এই অপহরণের এবং এই টাকার সাথে এবং অপহরণের সাথে এই মূল হোতা, এরাই হলো যে মূল হোতা। এবং এদেরকে দিয়ে চক্র দিয়ে তখন র্যাবের ব্যানার্জি সাহেব দায়িত্বে ছিলেন, তখন এডিশনাল ডিজি ছিলেন কর্নেল তোফায়েল আহমেদ। এই কর্নেল তোফায়েল আহমেদ এবং আমি যখন অপহরণ হব তার 10-15 দিন আগে থেকে র্যাব হেডকোয়ার্টার থেকে মেজর সাজ্জাদ নামে এক লোক আমাকে ফোন করতেন এবং বলতো যে আপনাকে আমাদের র্যাব হেডকোয়ার্টার আসতে হবে। আমি বললাম যে আমার বাসা কাঁঠালবাগান গ্রিন রোড, হলো যে আপনার র্যাবের হেডকোয়ার্টারের আওতায় নাই, আমি কেন র্যাব হেডকোয়ার্টারে যাব? যে তখন থেকে আমাকে 10-15 দিন 20 দিন আগে এইভাবে প্রায় ফোন করতো, 3 দিন 4 দিন পরে। এবং আমি অপহরণের 15-20 দিন আগে আপনার লালমাটিয়াতে একটা মিটিং হয়, সেখানে এই যে সাজ্জাদ, শহীদুল বাড়ি জসিম, এবং আমিন জুয়েলার্সের মালিক কাজী সিরাজ সাহেব, ফরিদপুরে যে এমপি ছিল, এবং আরও তার বিভিন্ন জনের যারা চক্রান্ত সাথে আরও তার পরিবার, যারা আরও কিছু আওয়ামী লীগের গুন্ডা বাহিনী যারা ছিল, সবাই মিলে একটাই কথা বলছে যে বেলাল, তোমার জীবনে তোমার এমন কাজ হবে, জীবনে তুমি তোমার সন্তান কোনো তোমাকে বাবা হিসাবে আর ডাকতে পারবে না। আচ্ছা, এই যে আপনাকে যে ধরে নিয়ে গিয়েছিল এবং আপনাকে যে মুক্ত করা হলো বা ছেড়ে দিল, আপনাকে ধরে নিয়ে যাওয়ার আসলে মূল কারণটা তারা কি দেখিয়েছিল একটা? দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনাকে যে তারা ছেড়ে দিল, আপনাকে তো কোনো জেলখানায় বা এভাবে কোথাও তারা দেখায় নাই, গ্রেফতার দেখায়নি, তাহলে আপনাকে ছাড়লো কোথায়, মানে কিভাবে ছেড়েছিল? বিষয় হলো কি, আমাদের পরিবারটা, আমাদের ভাই ব্রাদার থেকে শুরু করে আমাদের জীবনে কোনোদিন থানা একটা জিডি পর্যন্ত নাই। আপনি যদি র্যাব যদি আমাকে ওই টাকার যে বিষয়টা আসলো বিভিন্ন দিক থেকে, ধরেন অস্ত্র, ইয়াবা, মাদক, এই ধরনের দিয়ে জনসম্মুখে আনবে, এই ধরনের একটা বিষয়ে আলোচনা ছিল আমার পরিবারের সাথে যখন টাকা পেমেন্ট করবে।
আর বলছে যে নিষ্কণ্ঠ অবস্থা, কারণ আমার নামে ওয়ারেন্ট থাকলে তো আমাকে কোর্টে হ্যান্ড ওভার করবে, আমার নামে ওয়ারেন্ট থাকলে তো আমাকে আপনার পুলিশ হেফাজতে দিবে, যেহেতু আমার নামে কোনো ওয়ারেন্ট ছিল না এই জন্য আমাকে নিয়ে তারা কাঞ্চন ব্রিজ এবং রাস্তার পাশে একটা মাঠে, তখন আনুমানিক রাত্রে 8টা 8:30 বাজে, ওই অবস্থায় আপনার নিয়ে ফেলাই রাখলো। তখন আমি ওখান থেকে তখন ওরা আমার এই মাথার এটা যখন কখন খুলে নিয়ে গেলো আমি জানি না, তখন আমি ওখান থেকে আস্তে আস্তে উঠে এসে রাস্তায় আসলাম, আসার পরে তারপরে পাবলিক প্লেসে আসি, তখন পাবলিক প্লেস থেকে আমাকে আমার গ্রিন রোডে আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়, তারপরে সেখান থেকে আমাকে নিয়ে আসা হয়। এটা কে করে দিয়েছিল গাড়ির ব্যবস্থা? সেখানে পাবলিক যারা আছে তাদেরকে বলছি, তারা দেখি প্রথমে করছে। আয়নাঘরের কথাটি বলছিলেন, তো এই যে আয়নাঘর দেখানো হয়েছে সম্প্রতি মিডিয়াতে, আপনিও দেখেছেন আমরাও দেখেছি, তো এই আয়নাঘরে আসলে আপনার দেখে কি মনে হয়েছে, কতটা পরিবর্তন এখানে আনা হয়েছে এবং এটা আনার কারণটা কি বলে আপনার মনে হয়? আয়নাঘরের আসলে কি এই বিল্ডিংগুলো এক একটা জায়গায় এক এক ধরনের ভাবে করানো। ডিজিএফআইতে যেগুলো আয়নাঘর বা বিল্ডিংগুলো আছে সেগুলো র্যাবের আছে, র্যাবের সাথে এগুলো আবার মিল নেই, আবার র্যাবে যেগুলো আছে সেগুলো আপনার ডিবি অফিসের সাথে মিল নেই। তো এই এক একটা জায়গার বিল্ডিংয়ের ধরন এক একটা জায়গায় এক একটা ধরনের। এখন যে আয়নাঘরের যে যোজন বিয়োজন বা কারেকশন যেটাই বলেন যাই করছে, এখানে এই যারা সরকারে যারা আজকে দায়িত্বে আছে, যারা
প্রশাসনের লোক ছিল। এই প্রশাসনের এই লোকগুলো এই অপহরণের সাথে অনেকেই জড়িত। আরেকটা যে বিষয়টা আমি গুরুত্বপূর্ণ যে কথাটা আপনাকে জি, জি। আগে বলা দরকার ছিল, আমরা যারা এই যে অপহরণ হয়েছে বা যাদেরকে নেওয়া হয়েছে, আমরা 1700-র উপরে এখনো ভিকটিম পরিবার। অর্থাৎ 1700 উপরে কি গুম না, হয়েছে? গুম হয়েছে, অপহরণ এবং যারা যাদেরকে মেরে ফেলছে সেটার টোটালি সংখ্যা প্রায় 8,000 8000-এর উপরে। 8,000-এর উপরে। 8000-এর কিন্তু উপরে। এখনো যারা ফিরে আসে এখনো নাই আমরা যে সংখ্যাটা কত? বাংলাদেশে আমাদের যে গুম কমিশন করা হয়েছে সেখানেও 1700-র উপরে তারা যে স্বপ্ন দেখে পরিবারগুলো যে তার বাবা, তার স্বামী, তার সন্তান ফিরে আসবে, এইভাবে 1700 মনে হয় 40টা 50টা অভিযোগ এখনো বাংলাদেশ গুম কমিশনে দেওয়া হলো। এক সে তারা এখনো স্বপ্ন দেখতেছে। 1700-র উপরে যে যারা রয়েছে এখনো ফিরে আসে নাই, নিখোঁজ যারা রয়েছে, আপনি তো তাদের সাথে কাজ করছেন এবং তাদের দাবি দেওয়াগুলো আপনি সরকারের কাছে তুলে ধরছেন। তো আমার প্রশ্নটা ছিল আপনার কাছে যে আপনার কি মনে হয় এই ব্যক্তিগুলো এখনো ফিরে আসবে বলে আপনার মনে হয় এবং তাদেরকে আপনি কি বলে বোঝান বা সান্ত্বনা দেন? আসবে, আপনি বোন, আপনি চিন্তা করেন না, অবশ্যই চলে আসবে, অবশ্যই আসবে, আপনি অপেক্ষা করেন। আমার অনেক বৃদ্ধ বাবা মা আছে, তারাও দিনের রোজার ভিতর ফোন করে বলতেছে, বাবা আমার রোজার মাস আসলো, আমার সন্তান নিয়ে তো নাই, আমি একা একা ইফতার করতেছি, আমি এখনো চিন্তা করি, আমরা এখনো আশা বুক বেঁধে আছি যে আমার
আপনারা তো সবাই জানেন ইন্ডিয়াতে নিয়ে। আচ্ছা, এই যে ভারতে যে 1067 জনের একটি তালিকার কথা আপনি বলছিলেন সম্প্রতি, যেটি গণমাধ্যমে এসেছে, এই বিষয়টা নিয়ে আপনি যেহেতু গুম পরিবারের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন, এই বিষয়টা নিয়ে কি বর্তমান সরকারের দায়িত্বরত কারোর সাথে কি আপনার বা আপনাদের কারো কোনো কথা হয়েছে যে তারা এই তালিকাটা কবে প্রকাশ করবেন, বা এই বিষয় নিয়ে তারা কতটুকু তাদের অগ্রগতি হয়েছে? আমরা গত 15 দিন আগে আপনার প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটা স্মারকলিপি দেওয়া হয়েছে, এবং আমরা তার কাছে এই বিষয়ে সাক্ষাতের জন্য আমরা একটা সময় চেয়েছি। এবং আমাদের যে 1067 জনের ভারতের যে তালিকা, সেই তালিকার বিষয়টা জানার জন্য, এবং আমার যে পরিবারগুলো, অনেক পরিবার যারা ভিকটিম আছে, যাদের পরিবারগুলো চলতেছে না, অর্থ অনটনে কষ্ট করতেছে, আপনি এই 1700 পরিবারকে বাঁচান। আমি আজকে এসএটিভির এই প্রোগ্রামের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে বিশেষভাবে অনুরোধ করব, যারা ভিকটিম বা যাই পরিবারগুলো যারা এখনো ফেরত আসে নাই, আপনার কাছে আমি জোর হাত করে বলবো আপনি এই 1700 পরিবারকে বাঁচান। কারণ এই পরিবারগুলো না খেয়ে আছে, কষ্টে আছে, তাদের স্কুলের বেতন, বাচ্চারা স্কুলে বেতন দিতে পারতেছে না, তাদের স্কুলের বাচ্চাদের বেতনটা আপনারা মওকুফ করে দিন। তাদের ব্যাংকে টাকা আছে, তাদের জমি জমা আছে, তাদের প্রপার্টিগুলো বিক্রি করার জন্য আপনি একটা ব্যবস্থা করে দিন যাতে তারা প্রপার্টিগুলো বিক্রি করতে পারে। এমন একটা সনদ প্রদান করুন, এমন একটা সার্টিফিকেট দেন যে সার্টিফিকেটের মাধ্যমে সে অন্তপক্ষে তার ব্যাংকে থেকে কিছু টাকা উত্তোলন করে তার বাল বাচ্চা পরিবার কাছে যেন বাঁচাইতে পারেন। আজকে আমি প্রধান উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনি এই কাজটা করুন, অন্তপক্ষে 1700 পরিবারকে বাঁচান, নাহলে এই পরিবারগুলো ধ্বংস হয়ে যাবে। এরা কি কষ্টে আছে আপনারা কি একবারও ভেবেছেন? আপনারা আজকে নতুন নতুন রাজনৈতিক দল নিয়ে মেতে উঠছেন আপনারা ক্ষমতায় বসার জন্য। কে চেয়ারে বসবেন, কে আগে ক্ষমতায় যাবেন, আপনারা এইসব ভিকটিম পরিবারগুলোর কথা নিয়ে কেউ চিন্তা করছেন? কেউ করেননি। আপনারা আজকে নতুন দল করতেছেন। হ্যাঁ, আমরা আজকে জুলাই নতুন ছাত্রদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, তারা নতুন দল গঠন করছে। আজকে আমাদের এই ভিকটিম পরিবারগুলোর পক্ষ থেকে আমি বাংলাদেশের গুম পরিবার প্রধান সমন্বয়ক হিসাবে তাদেরকে স্বাগত জানাচ্ছি। কিন্তু তাদেরকে কাছে অনুরোধ করব, ভাইরা তোমরা যে অবস্থায় আসো, যেভাবে করো, অন্ততপক্ষে আমাদের এই পরিবারগুলোর দিকে, এই অসহায় পরিবারগুলোর দিকে তোমরা অন্ততপক্ষে এগিয়ে আসো। তোমাদের কাছে আমরা সাহায্য সহযোগিতা ধন্যবাদ চাচ্ছি না, টাকা পয়সা চাচ্ছি না, অন্তপক্ষে আমরা যেন ন্যায় বিচার প্রতিষ্ঠাতা করতে পারি, আমরা যেন এই পরিবারগুলো যেন ন্যায় বিচার পাই, আমরা যেন তাদের অন্তপক্ষে যারা আজকে এই পরিবারগুলো যারা নেই, মেরে ফেলছে, অন্তপক্ষে প্রতিটা ব্যক্তিকে শহীদি মর্যাদা দেওয়া হোক, এবং তাদেরকে শহীদি মর্যাদা দেওয়া হোক, এটা আমি জোর দাবি জানাচ্ছি। একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে সর্বশেষ আমি একটি বিষয় জানতে চাই ছোট করে, সেটি হচ্ছে যে এই যে আমরা দেখেছি যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানেও যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, সেই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা হয়েছে। তো প্রথমত হচ্ছে, আপনি যেহেতু গুম পরিবারের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন, আপনাদের জন্য কি এরকম কোনো সহযোগিতার কথা সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে কিনা? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আপনি এই গুম পরিবারের যাদের ব্যক্তিরা রয়েছেন তাদেরকে নিয়ে কোনো আইনি পদক্ষেপে কি আপনাদের যাওয়ার পরিকল্পনা রয়েছে কিনা, বা ইতিমধ্যে গিয়েছেন কিনা? ছোট্ট করে যদি। আমরা আপনার সরকারের কাছে আমাদের আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। কিছু মানুষ গল্পের অংশ হয়, কিছু গল্পের শেষ হয় না কখনো। আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম বাস্তবতার গল্পগুলো।
আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন, নিরাপদ ও স্বাভাবিক জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো ঘটনা জানাতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরে আসছি আগামী বুধবার ঠিক রাত ৯টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন এসএ টিভির সাথেই। আল্লাহ হাফেজ।